আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুধী দর্শক বিন্দু, WBD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মাস শুরু হয়ে যাবে। এই সময়টা মাছ চাষিদের জন্য, বিশেষ করে যারা পোনা চাষ করেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ এই সময়টা, এই যে সিজনটা শুরু হচ্ছে, এটি হলো মাছের পোনা প্রতিপালনের একটি উত্তম সময়। এই সময় হ্যাচারিতে রেণু উৎপাদন হবে বিভিন্ন প্রজাতির মাছের, এবং সবাই যারা নার্সারি ব্যবসা করেন তারা এই পোনা চাষ করবেন। তো শুধু দর্শক বিন্দু, এই পোনা চাষের কিছু অভিজ্ঞতার আলোকে কিছু কথা আমি এখানে উল্লেখ করব, যেগুলো আপনাদের যারা সফলভাবে পোনা মাছ চাষ করতে যান তাদের জন্য খুবই কাজে লাগবে। শুধু দর্শকবৃন্দ, মাছ চাষ একটা বিষয়, পোনা চাষ আরেকটি বিষয়, হ্যাচারিতে রেণু উৎপাদন আরেকটি বিষয়। এই বিষয়গুলোর ভিতরে অর্থাৎ মাছ সংক্রান্ত বিজনেস ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে লাভজনক ইভেন্টটা হলো যে রেণু কিনে নিয়ে এসে পোনা তৈরি করে বিক্রি করা। অর্থাৎ যারা রেণু কিনে নিয়ে এসে নার্সারিতে পোনা প্রতিপালন করে বিক্রি করেন তারা স্বল্প সময়ে অধিক পরিমাণ লাভবান হয়ে থাকেন, এবং এই চাষটা, পোনা চাষের বিষয়টা খুবই লাভজনক। শর্ত একটাই, যে আপনি পোনা চাষ করবেন, আপনি এটা বিক্রি করার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য আপনার থাকতে হবে। অর্থাৎ পোনা চাষ করে যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে এটা মাছ চাষের অন্যান্য কাজের থেকে সবচেয়ে লাভজনক কাজ হলো এই মাছের রেণু প্রতিপালন বা নার্সারি পরিচালনা করা। শুধু দর্শক বিন্দু, নার্সারি পরিচালনা করার ক্ষেত্রে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপের কথা আপনাদের সামনে আলোচনা করব, আমি বিস্তারিত আলোচনা করব না। প্রথমত হলো যে নার্সারি যদি আপনি সফলভাবে করতে চান, আপনার পুকুরটাকে খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, এবং উত্তম আপনার জ্ঞান মানে মাছ চাষের যত জ্ঞানই থাক, সেই জ্ঞানের ভিতরে সবচেয়ে উত্তম প্রিপারেশন যেটা, সেটা আপনাকে নিতে হবে। এটা স্পষ্ট যে নার্সারি পুকুর যত ভালো প্রিপারেশন হবে, আপনি তত বেশি পার কেজি রেণুতে তত বেশি পোনা উৎপাদন করতে সক্ষম হবেন। দ্বিতীয় বিষয় হলো যে আপনি কয় প্রজাতির মাছ একসাথে, কয় প্রজাতি মাছের রেণু একসাথে চাষ করবেন। প্রথমত হলো যে সবচেয়ে ভালো রেজাল্ট যদি পেতে চান, বা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দীর্ঘদিন ধরে মাছের পোনা রেণু চাষ করেছি, আমরা দেখেছি যখন আমরা একক প্রজাতির মাছ আমরা এককভাবে চাষ করেছি, যেমন ধরেন রুই মাছের রেণু একক রেণু, আমরা কাতল মাছের রেণু, অর্থাৎ রেণু যদি এক প্রজাতির রেণু এট এ টাইম চাষ করা যায়, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো হয়। আর একটা বিষয় হলো যে বাংলাদেশের কোনো কোনো এলাকায় মিশ্র পোনা বেচা কিনা হয় না। এখানে আপনার স্পিসিস হয়, প্রজাতি অনুসারে পোনা বিক্রি হয়। এই জন্য প্রজাতি অনুসারে পোনা বিক্রি করতে হলে আপনাকে একক প্রজাতির মাছ চাষ করতে হবে। এক্ষেত্রে আপনার যে কোনো মাছের রেণু আপনি একক প্রজাতি হিসেবে ছাড়তে পারেন। কি পরিমাণ ছাড়বেন একটা পুকুরে, এটা আপনার হলো অভিজ্ঞতার আলোকে, এক একজন এক এক পদ্ধতি অনুসরণ করেন, সেই হিসেবে অভিজ্ঞতার আলোকে আপনাকে রেণু ছাড়তে হবে। তবে সাধারণত 1 বিঘা পুকুরে রেণু ছেড়ে যদি ওখানে আপনি বড় করতে চান, তাহলে 250 থেকে 300 গ্রামের বেশি দেওয়া যায় না। কিন্তু আপনি যদি পোনাটাকে কাটাই করার সুবিধা থাকে, তাহলে আপনি 2.5 থেকে 3 কেজি রেণু পর্যন্ত দিতে পারেন। তো যাই হোক, এটা হলো রেণু এককভাবে চাষ করতে হবে, এবং হলো আপনি 250 গ্রাম থেকে 2.5 কেজি পর্যন্ত পার বিঘাতে, 33 শতক বিঘাতে রেণু ছাড়তে পারবেন। তবে মিশ্র চাষ যে একেবারেই অনেকেই করে না তা না। বাংলাদেশের বিরাট একটা অংশ এলাকায় মাছের পোনা যদি মিশ্র না থাকে, তাহলে সেখানে পোনা বেচা কেনা হয় না। যেমন বিশেষ করে সিলেট অঞ্চল, আপনার আপনার চিটাগাং অঞ্চল, এইদিকে আপনার মিশ্র প্রজাতির মাছ বিক্রি হয়। অর্থাৎ এই মিশ্র যদি করতে চান, তাহলে আপনি উপরের স্তরের মাছের সাথে তলার স্তর মাছ মিশিয়ে দিতে পারেন। যেমন সিলভার, কাতল, ব্রিগেড, এই মাছের বাচ্চাগুলো উপর স্তরে থাকে। মৃগেল, কালীবাউস, গনিয়া, বাটা, এদের পোনাগুলো নিচু স্তরে থাকে। এই জন্য আপনি ধরেন যে কোনো একটা ভাসমান উপরের স্তরের মাছের সাথে, যেমন সিলভারের সাথে আপনি মৃগেল মিশিয়ে দিতে পারেন, কাতলের সাথে আপনি মৃগেল মিশিয়ে দিতে পারেন, ব্রিগেডের সাথে আপনি মৃগেল বা বাটা বা কালীবাউস বা গনিয়া এগুলো মিশিয়ে দিতে পারেন। এটা হলো 2 প্রজাতি মিশাই দেওয়া পদ্ধতি। কোনোভাবে রুই মাছ অন্য কোনো মাছের সাথে ছাড়া উচিত না। যদি ছাড়েন তাহলে কি হবে, আমরা দেখেছি যে রুই মাছের সাথে যদি অন্য যে কোনো প্রজাতির মাছ দেওয়া হয়, যেহেতু ছোটবেলায় রুই মাছের রেণুর গ্রোথ রেট একটু স্লো থাকে, ফলে দেখা যায় রুই মার খেয়ে যায়।
অর্থাৎ আপনি যদি রুইয়ের সাথে সিলভার দেখবেন, সিলভার খুব ভালো হয়ে গেছে, কিন্তু রুইয়ের পোনা দেখবেন গ্রোথ কম হচ্ছে। আপনি যদি মৃগেল দিচ্ছেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, মনে হবে যেন হেজারি মালিক আপনাকে রুইয়ের রেণু দেয় নাই, সবই মৃগেলের রেণু দিচ্ছে। অর্থাৎ প্রোডাকশন আপনার মৃগেল হবে বাম্পার, কিন্তু রুই দেখবেন আপনার ড্যাম খেয়ে যাবে, মার খেয়ে যাবে। এই জন্য রুইয়ের সাথে অন্য কোনো রেণু না মিশানোই চাষের ক্ষেত্রে না মিশানোই সবচেয়ে উত্তম। কাতলের সাথে আপনি মৃগেল দিতে পারবেন। এবং অনেক সময় যারা নিজেদের জন্য মাছ পোনা উৎপাদন করে, তারা অনেক সময় একটা পুকুরে তাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন প্রজাতির মাছ একসাথে 250 গ্রাম 300 গ্রাম করে মিশায়া ছাড়েন। এক্ষেত্রে ভালো হতে পারে, আবার হলো রুই মাছের রেণু বা কাতল মাছের রেণুটা মার খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই হলো আপনার প্রজাতি মিশ্রণের বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি কি খাবার দিবেন। আপনি খাবার হিসেবে আপনার হলো প্রথম খাবার দিতে হবে, সাধারণত প্রথম দুদিন হলো ডিম সিদ্ধ এবং সাথে হচ্ছে আটা, এবং আটা এবং ডিম সিদ্ধ, এটা আপনার প্রথম দুদিনের খাবার। তৃতীয় দিন থেকে এক এক মাছ চাষি এক এক রকম খাবার দিয়ে থাকে। কেউ কেউ শুধুমাত্র সরিষার খোল ভিজিয়ে রেখে সরিষার খোলের পানি দিয়ে থাকে প্রতিদিন, এটা 15-20 দিন ধরে চলতে থাকবে। আবার কেউ কেউ এই সময় আপনার এই যে বাজারের যে পাউডার খাবারটা পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, কোয়ালিটি, মেগা, আপনার হলো নারিশ এবং হলো নানান কোম্পানির পাউডার খাবার পাওয়া যায়। এই পাউডার খাবারটা আপনি প্রথম যে তৃতীয় দিন দিবেন, প্রথম তৃতীয় দিন থেকে দিবেন। পাউডার খাবারটাও দিচ্ছে অনেকে, তবে দেওয়ার সময় প্রথম কয়েকদিন, বিশেষ করে 10 থেকে 12 দিন আপনি এটাকে পানিতে ভিজাইয়া মানে তরল করে সারা পুকুরে ছিটাই দিতে হয়। এরপরে আপনার 15-20 দিন হয়ে গেলে তখন আপনি পাউডারটা পানির উপরে দিয়ে দিলে মাছগুলো সব খাবারগুলো আপনার হলো পানির সার্ফেসে এসে খাবার গ্রহণ করতে দেখা যায়। তৃতীয় বিষয় হলো যে আপনি মাছটা যখন আপনার মোটামুটি 1 কড়া হয়ে যাবে, মানে 1 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে, তখন অনেকেই যারা হলো আপনার সরিষার খোলের পানি দিচ্ছিল, তারা 50% সরিষার খোল এবং 50% মিহি কুড়া বা মিহি আপনার হলো অটো কুড়া, আপনার হলো ডিওআরবি, অর্থাৎ অর্ধেক হলো মিহি কুড়া, অর্ধেক হলো সরিষার খোল, এইভাবে আপনি ঝরা ঝরা আকারে, অর্থাৎ সরিষার খোলটা আগের দিন ভিজাতে হবে, পরের দিন ওর সাথে কুড়া মিশিয়ে লুজ করে খাবারটা আপনার সারা পুকুরে ছিটাই দিতে হবে। মনে রাখতে হবে যে ছোট মাছ, রেণু মাছ, ছোট পোনা মাছ, এরা কিন্তু খাবার টোকায় বা মানে সার্চিং করে খুঁজে খুঁজে খাবার গ্রহণ করে না, এদের খাবারটা ওদের মুখের কাছে দিতে হয়। এই জন্য আপনার এই যে খাবারের দেন না কেন সারা পুকুরে সমানভাবে ছিটিয়ে দিলে তাহলে মাছের পোনাগুলো খাবার খাওয়ার সুযোগ পাবে। আর যারা হলো আপনার বাজারে পাউডার খাবার দিচ্ছিলেন, তারা এই 15-20 দিন পরে যে আরেকটা মানে ওই পরবর্তী নার্সারির জন্য পরিচালনার জন্য আরেকটু তুলনামূলক কিছুটা কম দামের পাউডার খাবার পাওয়া যায়, অথবা আপনার হলো যে তেলাপিয়ার যে পাউডার খাবার অথবা পাঙাশের যে পাউডার খাবার, এই খাবারগুলো আপনি দিতে পারেন। তাহলে কি হবে, এই বাজারের এই পাউডার খাবার দিলে দেখা গেছে এটার ভিতরে প্রোটিন পার্সেন্টেজটা ভালো থাকে, ফলে পোনার গ্রোথ রেটটা ভালো হয়। এইটার খাবার দিব। পাশাপাশি আপনাকে অবশ্যই পোনা চাষে সফল হতে গেলে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে পানি, যে চাষের পুকুর, নার্সারি পুকুরের পানি সবসময় হালকা সবুজ, অর্থাৎ নার্সারি পুকুরে পানিতে আপনার ন্যাচারাল খাবারের একটা অংশ থাকতেই হবে। যদি ন্যাচারাল খাবারের অংশ না থাকে তাহলে পোনা তার যে পুষ্টি চাহিদা, অর্থাৎ ছোটবেলার যে পুষ্টি চাহিদা, সেই পুষ্টি চাহিদা আপনি বাইরের খাবার দিয়ে 100% পূরণ করা যায় না। এই জন্য আপনার পুকুরের পানি আপনাকে হালকা সবুজ রাখতে হবে। এটা দুভাবে করা যায়। একভাবে হলো যে আপনি ইউরিয়া, টিএসপি, পটাশ সার মিলায় আপনি পুকুরে দিতে পারেন, ন্যাচারাল খাবার তৈরি হবে। তৃতীয় হলো যে পাউডার খাবারটা ব্যবহার করছেন, যে খাবারটাই ব্যবহার করছেন একটু বাড়িয়ে দিতে হবে। একটু বাড়িয়ে দিলে কি হবে, ওর একটা অংশ মানে খাবে না, সেই অংশ দিয়ে ন্যাচারাল খাবার তৈরি হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনাকে ন্যাচারাল খাবারের একটি উপস্থিতি নিশ্চিত রাখতে হবে। এক্ষেত্রে আমরা যে ইস্ট মোলাসেস যে জুস, সেই জুসও আমরা এই পোনা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি উত্তম ফলাফল বা অধিক উৎপাদন নিশ্চিত করার জন্য। তৃতীয় বিষয় হলো যে আমি মাছও ছাড়লাম, খাবারও এইভাবে দিলাম, পরে আপনার মাছের পরিচর্যার জন্য কি করণীয় আছে। প্রথমত হলো যে আপনি এই যখন থেকে ধানি হয়ে যাবে, 1 কড়া হওয়ার আগ থেকে আপনাকে গামছা দিয়ে বা ঘন মেশ সাইজের নেট দিয়ে আপনাকে টেনে দেখতে হবে যে আমার পোনার সার্ভাইভাল রেট কেমন হয়েছে। পোনার সার্ভাইভাল রেট যদি অনেক সময় ভালো প্রোডাকশন হয়ে গেলে
আপনি যদি এই পোনাটাকে বিভাজন না করেন, অর্থাৎ দুই পুকুরে ভাগ না করে দেন, তাহলে এই পোনার কিন্তু একটা অংশ মজে যায়, একটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য যদি দেখা যায়, এটা অভিজ্ঞতার বিষয়, আপনাকে এই মুহূর্তে আমি সংখ্যা দিয়ে বুঝাতে পারবো না, কিন্তু আপনার অভিজ্ঞতা, যারা যারা রেগুলার মাছ চাষ করে, পোনা চাষ করে, তারা জানে যে গামছা টান দিলে যে পরিমাণ আসে ওর উপর ভিত্তি করে একটা ক্যালকুলেশন করে নেয় যে আমার পুকুরে এত লাখ পোনা হয়েছে। সেই পোনাটা আপনাকে চিন্তা করতে হবে যে এই আমার যে আয়তনের পুকুর, এটা সাফিসিয়েন্ট কিনা। যদি মনে হয় যে এটা সাফিসিয়েন্ট না, তাহলে আপনাকে এই পোনাটা কাটাই করে দ্বিতীয় আরেকটি পুকুরে একটা অংশ দিয়ে দিতে হবে। তৃতীয় বিষয় হলো, মনে রাখতে হবে যে পোনা যদি আপনার অগোচরে বা যে কোনো কারণে, যেহেতু অধিক ঘনত্বে পুকুরে থাকে, ফলে এখানে অক্সিজেন সমস্যা হতে পারে যে কোনো মুহূর্তে। অর্থাৎ যদি একটু মেঘলা আবহাওয়া থাকে, যদি অধিক গরম থাকে, অথবা আপনি কোনো কারণে খাবার একটু বেশি দিয়ে ফেলেছেন, ফলে সেই উচ্ছিষ্ট খাবার পচে পরিবেশ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আপনার ভোরবেলা পোনাগুলো সব 100% পোনা ভেসে যেতে পারে। এটা একটা পোনা চাষের ক্ষেত্রে একটা কমন সমস্যা। এই জন্য আপনাকে পোনা যারা চাষ করবেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং প্রতি 7 দিনে আপনাকে হরা টানতে হবে। পোনা মাছের চাষের পুকুরে অবশ্যই হরা টানতে হবে, যেহেতু আমরা সরিষার খোল নিয়মিত ব্যবহার করি বা পাউডার খাবার নিয়মিত ব্যবহার করি, ফলে এখানে আপনার খাবারের একটা অংশ অবশ্যই পানিতে থেকে যায় এই পোনা মাছের পুকুরের পানিতে, ফলে আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার প্রতি সপ্তাহে আপনাকে ভালোভাবে হরা দিতে হবে। তৃতীয় বিষয় হলো, যেহেতু পোনা মাছ অধিক ঘনত্বে পুকুরে থাকে এবং পোনা লড়াছড়া করে, ফলে পোনা খায় এরকম মাছ, যেমন আপনার পানকড়ি, আপনার হলো বিভিন্ন মাছ খাওয়া যে পাখিগুলো আছে, এগুলো বেশি উৎপাত করে, এবং এগুলা আপনার এসে অনেক পোনা খেয়ে অনেক ক্ষতি করে থাকে। এই জন্য আপনাকে, একজন যদি চাষি, আপনি পোনা মাছের থেকে ভালো রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে এই যে পানি মাছ ঠিকই যে পাখি, এই পাখি কন্ট্রোল করার আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বিভিন্ন মেথড আছে, আপনার পুকুরের উপরে জাল দিয়ে দেওয়া যায়, অথবা আপনি পানপুরি আপনি মাঝে মধ্যে যে কোনো ভাবে বা নেট দিয়ে দিতে পারেন। এগুলো আপনি ব্যবহার করতে হবে, যাতে হলো আপনার পোনা ক্ষতিগ্রস্ত না হয়। একটি বিষয় খেয়াল রাখবেন যে 33 শতক পুকুরে আপনি সর্বোচ্চ আনুমানিক 400 কেজি পোনা তৈরি করতে পারবেন। এটা অনেক নার্সারদের সাথে, বা আমরা নিজেরা যখন নার্সারি করেছি, তাদের তথ্য অনুসারে বা আমাদের অভিজ্ঞতার অনুসারে আমরা দেখেছি, সাধারণত 5 ফিট একটি গভীর পুকুরে যদি 33 শতক হয়, তাহলে সর্বোচ্চ 400 কেজি পোনা আপনি প্রতিপালন করতে পারবেন। অর্থাৎ 400 কেজির নিচে আপনাকে পোনার পরিমাণ থাকতে হবে। এটা একটু আপনাকে গেস করে নিতে হবে, অনুমান করে নিতে হবে, পরিমাপটা করে নিতে হবে। আই এস্টিমেশন বলা হয়। আপনি যখন পোনা জাল দিয়ে ধরেন বা টান দিয়ে দেখবেন, বা যখন আপনি হরা টানতেছেন, বা যে কোনো ভাবে যখন আপনি খাবার দিচ্ছেন, মাছের পরিমাণ যে ভাসতেছে, খাবি খাচ্ছে, ওটা দেখে আপনাকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনার পুকুরে কি পরিমাণ পোনা আছে। তো অভিজ্ঞতার আলোকে এগুলো মানুষ সমৃদ্ধ হয়ে যায়, তারা খুব সহজেই বুঝতে পারে যে আমার পোনার পরিমাণটা বেশি হয়ে গেল কিনা। সবসময় মনে রাখতে হবে, পোনা যে পুকুরে আপনি ফুটাচ্ছেন, অর্থাৎ রেণুটা যে পুকুরে ফুটাচ্ছেন, যত আপনি পুকুর চেঞ্জ করবেন, তত কিন্তু পোনা দ্রুত গ্রোথ হবে। অর্থাৎ একটি পুকুরে পোনা রেণু দিয়ে সেখান থেকে যদি 3-4 ইঞ্চি পোনা আপনি তৈরি করেন এক পুকুর থেকে, তাহলে যে সময় লাগবে, আপনি যদি রেণু ফোটার পরে যদি ধানি হলো বা 1 কড়া হয়ে গেল বা 1 ইঞ্চি হলো, তখন যদি 2-3 পুকুরে ভাগ করে দেন, সেখানে যখন 3 ইঞ্চি হয়ে গেল বা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি হয়ে গেল, সেখান থেকে কাটাই করে দিতে আবার আরেকটা নিউ ফ্রেশ পুকুরে দিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার পোনা অল্প সময়ে আপনি অনেক বড় বড় সাইজের পোনা তৈরি করতে পারবেন। শুধু দর্শকবিন্দু, পোনা অবস্থায় মানে মাছ যখন বেবি থাকে, মানুষের শিশুর মতোই বা অন্যান্য প্রাণীর শিশুর মতোই এদেরকে পুষ্টিকর খাবার দিতে হয়। আপনি যদি ভালো গ্রোথ পেতে চান, ভালো উৎপাদন পেতে চান, অবশ্যই অবশ্যই নার্সারি পুকুরে আপনাকে ভালো মানের খাবার দিতে হবে। আমি এই পোনা উৎপাদন সিজনে যারা পোনার প্রতিপালনের সাথে যুক্ত, তাদের আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বললাম। আশা করি আপনারা যদি আমাদের কথাগুলো যদি অনুসরণ করেন, তাহলে আপনি একটি ভালো প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন। এবং এই যে পোনা চাষ নিয়ে আমি যে কথাগুলো বললাম, এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় কমেন্টসে প্রশ্নগুলো লিখবেন। আমরা আপনাদের বা যে কোনো চাষি ভাইদের প্রশ্ন আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি, এবং আমরা সব সময় দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়ে বা সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক আছেন, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং ধৈর্য সহকারে যারা আমাদের এই উপস্থাপনা শুনলেন, সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে
আজকের অবস্থায় আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।